ঢুকলাম, ওই 2024-এর টেটের খবরটা কি কিছু বললেন আপনি এই ব্যাপারে? 2024-এ তো হচ্ছে না, এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে পরের বছর। ইন্টারভিউ হবে এবং টেটের রেজাল্ট বেরোতে চলেছে 23 সালের ডিসেম্বরে রেজাল্ট বেরোবে এখন অব্দি যেটুকু খবর। ডিসেম্বর ওকে। রেজাল্ট বের করে দেবে ওরা। আর রেজাল্ট বেরোনোর পরে নতুন একটি রিক্রুটমেন্টের তোড়জোড় হচ্ছে এখন। অলরেডি ডিআই অফিস থেকে কত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে সেটা জানতে চেয়েছে, বা তার তার একটি লিস্টও তারা নিয়ে নিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে বিশাল কিছু রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে করবে না, একটু বড় ধরনের রিক্রুটমেন্ট করবে 2026 সাল নাগাদ, মানে 26 সালে ভোটের আগে। 26 সাল বলা ভুল, 25 সালের শেষের দিকে 26 সাল অব্দি টানবে রিক্রুটমেন্ট প্রসিডিওর। এই হচ্ছে পলিসি। এবং তোমাদের একটা আপার প্রাইমারি পরীক্ষাও কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, যারা প্রিপারেশন নিচ্ছ, আমার বক্তব্য হচ্ছে গিয়ে হতাশায় ভুগবে না, প্রিপারেশন ঠিকঠাক নাও, পরীক্ষা হবেই। এবং পরীক্ষা যেদিনই হোক সেদিন ভালো করে পরীক্ষা দিলে তুমি চাকরিও পাবে। একটু ধৈর্য তো ধরতে হবেই, এখন কিছু তো করার নেই। এবং ধৈর্য ধরলে, লেগে থাকলে তারাই তো সফল হয়। তো তোমাদের তোমাদের সেই কাজটাই তোমাদেরকে করতে হচ্ছে। তো যাই হোক, আজকের টপিক গুলোর মধ্যে আমাদের বললাম যে জেন্ডার যেটা রয়েছে, এখানে জেন্ডার সম্পর্কে আমাদের এই বইটার মধ্যে মোটামুটি ভাবে যেটুকু তোমাদের দরকার সেইভাবে আলোচনা করা হয়েছে। তোমাদের কি করতে হবে, এই বইটা ধরে, অথবা গ্রামারের টপিক যে আমাদের বই থেকেই পড়তে হবে বা আমার এই বইটা থেকে পড়তে হবে এরকম কোনো বিষয় নেই, তুমি যেখান থেকে উঠে পড়তে পারো, কারণ গ্রামার সব জায়গায় একই আছে। তো জেন্ডার তোমরা প্রত্যেকে এখানে জানো যে 4 রকমের, সেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এবং কমন জেন্ডার। এই 4টে জেন্ডারের মধ্যে ম্যাসকুলিন এন্ড ফেমিনিন জেন্ডার থেকে কি কি আসে, জেন্ডার চেঞ্জ আসে। চেঞ্জ বলতে একবারই এসছিল, এটা থেকে তো প্রশ্ন আসে না, তবে ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করে। তো কোন একটা ম্যাসকুলিন জেন্ডার বললো বা ফেমিনিন জেন্ডার বললো, তার উল্টোটা কি হবে সেটা তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়। যেমন ধরো বললো হচ্ছে গিয়ে একটু অন্য টাইপের, বললো উইচ, WITCH, অর্থাৎ পেতনি, তাহলে এর ঠিক উল্টোটা কি হবে, উইজার্ড। এরকম ভাবে কিছু আনকমন আনকমন শব্দেরই বা আনকমন সিঙ্গুলার, আনকমন ম্যাসকুলিন এন্ড ফেমিনিন কিন্তু জানতে চায়। তুমি চাকরির পরীক্ষায় তোমাকে নিশ্চয়ই হাজবেন্ড ওয়াইফ ইত্যাদি জানতে চাইবে না। তো সেই জায়গা থেকে একটুখানি যেগুলো একটু অড টাইপের, সেগুলো একটুখানি করে রাখবে। যেমন ধরো এই যে টেইলর, মানে দর্জি, এর ঠিক মেয়ে টেইলরকে কি বলা হয়, এই টাইপের জিনিসগুলো একটুখানি একটুখানি যখনই তুমি পড়বে তখন একটু চোখ বুলিয়ে নেবে এবং এগুলো একটু দেখবে। ম্যানেজার, তার কি হয়, এর ফেমিনিন জেন্ডার এখানে দেওয়া আছে, অনেকগুলো শব্দই দেওয়া আছে, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া এখানে কোনো উপায় নেই এবং আমার এখানে কোনো ভূমিকাও নেই। এখানে অনেকগুলো নিয়ম লেখা আছে, যেমন রুল 1, রুল 2, রুল 3 এরকম ভাবে লেখা আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই রুল অনুসারে যদি তুমি মনে রাখতে চাও, তোমার মনে থাকবে না, কারণ ওখানে তোমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্ন অনুসারে তুমি যদি এখন রুল গুলো পড়ো, যেমন ধরো কতগুলো ম্যাসকুলিন নাউনের শেষের ভাওয়েল তুলে দেওয়ার পর ওদের শেষে ESS যুক্ত হয়ে ফেমিনিন হয়। যেমন অ্যাক্টর, ACTOR, ACT, এখানে যে ভাওয়েল শব্দটা আছে কোনটা আছে, ACTOR এর মধ্যে ভাওয়েল কোনটা, ও, নিশ্চয়ই AEIOU। নিয়মটা হচ্ছে এই জাতীয় কিছু শব্দ থাকবে যে শব্দের ভাওয়েলটা উঠে যাবে। মানে দেখো এই যে অ্যাক্টরের ওটা উঠে গেছে, এটা উঠে যাওয়ার পরে ACTR হয়ে গেছে এবং শেষে ESS যুক্ত হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হয়েছে। মানে এখানে নিয়মটা বলা আছে, নিয়মটা সুন্দর, খুবই ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে নিয়মটা তুমি একবার পড়ে নিয়ে মাথায় গেঁথে নিয়ে তারপর বাদ বাকিগুলো মুখস্থ করতে পারো, আলটিমেটলি তোমাকে মুখস্থই করতে হবে। এখানে তুমি নিয়ম হাতড়ে বেরিয়ে কোনো লাভ এখানে হবে না, কারণ তোমার কোন প্রশ্ন আসবে তুমিও জানো না, আমিও জানি না, কেউই জানে না। তাহলে সেই জায়গা থেকে তোমাকে নিয়ম মনে রেখে লাভ খুব একটা এখানে কিছু নেই, বাট পড়ার সময় একটু নিয়মটা দেখে নিতে পারো। যেমন রুল নাম্বার 4-এ বলছে কিছু কিছু ম্যাসকুলিন নাউন এর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ভাবে ESS যুক্ত হয়। যেমন ধরো এম্পারার, এখানে EMPR, তার সঙ্গে ESS যুক্ত হয়েছে, অর্থাৎ এখানেও দেখা ওটা উঠে গেছে, মানে সেই ভাওয়েলটা উঠে গেছে। মাস্টার, এর ঠিক আছে কি ESS যুক্ত হয়েছে। তাহলে এরকম কিছু নিয়ম রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই নিয়ম, বারবার বলছি যে নিয়ম মুখস্থ করে কোনো লাভ নেই, তোমাকে সরাসরি এখান থেকে মুখস্থই করতে হবে। নিয়মটা একবার পড়ে নিও এবং সরাসরি এখান থেকে মুখস্থ করে নিও, বিশেষ করে এই শব্দগুলো যেগুলো লাস্টের দিকে দেওয়া আছে,
যেমন ধরো বুল কাফ কি হবে, কাউ কাফ, ম্যান সার্ভেন্ট, মেইড সার্ভেন্ট, এই যে শব্দগুলো, এগুলো একটুখানি পড়ে নিও। এগুলো বেসিক্যালি হচ্ছে বাচ্চাদেরই একটি টপিক, এটা নিচু ক্লাসেই পড়ানো হয়। তো আমাদের অনেক সময় আমাদের যে কম্প্রিহেনশনটা থাকবে সেখান থেকে যদি কোনো একটা শব্দ দিয়ে দিল, জানতে চাইলো সেটার ম্যাসকুলিন বা ফেমিনিন কি, সেটা আসলেও আসতে পারে, বাট এটা একবারই এসেছিল, এটা ওইরকম ভাবে আসার সম্ভাবনা খুবই কম থাকে। তা সত্ত্বেও তোমাদের গ্রামার অনুসারে পড়তে হবে, তাই এই টপিক গুলো তোমাদের দেওয়া হয়েছে। এইটুকুনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে এবার করো, মানে আমাকে যদি কোনো প্রশ্ন করতে চাও তো করো। বলো, কারো কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ কি আদৌ? একটু কথা বলো। হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে কারো কোনো প্রশ্ন নেই, তাই তো? না স্যার। না বেশ, স্যার। ঠিক আছে, তাহলে আমরা এগুলোর মধ্যে কোনো ইম্পর্টেন্ট নেই, মানে পুরোটাই সবগুলো যতগুলো দিয়েছেন আপনি পুরোটাই করতে হবে, তাই তো স্যার? এর মধ্যে প্রথমত এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাই নেই, একবারই এসেছিল, এবার যদি আসে সেই কারণে আমাদের গ্রামার করা, কাজে এখানে পুরোই পড়তে হবে। বাট একটা ভালো দিক হবে, এটা পড়লে তোমার বৃথা যাবে না যদি টেটে নাও আসে। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে যদি ইংলিশের কোনো লোকজন বসে থাকে, তাহলে তারা তোমার এই ইংলিশের, মানে এগুলো তো বেসিক নলেজ ইংলিশের, এটা জানার জন্য তোমাকে অনেক সময় জিজ্ঞেস করবে। শুধু জিজ্ঞেস করবে না, অনেক সময় অনেক ইন্টারভিউ বোর্ডে কিন্তু খাতা কলম নিয়েও বসে থাকে, বা এখন তো তোমাদের ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকটা বোর্ডে বোর্ড থাকবে, যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন দিতে হবে। তো তোমাকে একটা শব্দ বলবে, বলবে এটার ম্যাসকুলিন লেখো বা বলো। তো তোমার পড়াটা একেবারে বৃথা যাবে না, অনেক ক্ষেত্রে এটা আমাদের মানে কাজে লাগে। তো তোমাকে পুরোটাই পড়তে হবে। স্যার রুল 4-এর এটা একটু বলে দিন তো স্যার। রুলস মুখস্থ করে কোনো লাভ নেই, আগেই বললাম আমি, রুলটা বলছি না স্যার, মনে থাকবে না। রুলটা বলছি না স্যার, ডিউক আছে ওটা মানেটা স্যার। কোনটা? রুলের স্যার ওই মাস্টার আরেকবার বলো কোডটা কোনটা। স্যার ডিউক মাস্টারের উপর একটা রুল স্যার। ডিউ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, UKE ডিউক যেটা মানে আছে ধর্মযাজক। হ্যাঁ হতে পারে, আমি ধর্মযাজক স্যার। দেখিনি, তুমি ডিউক শুনলাম, ধর্মযাজক। এগুলোর মানেটা একবার একটু ডিকশনারি থেকে বা ফোনে লিখবে, এখন ফোনে লিখতে তো সব দেখিয়ে দেয়, ওখান থেকেও দেখে নিও। তারপরে যদি না পারো আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে দেবো। এবার আমরা কি ঠিক আছে। করছি, একটা স্ক্রিন শেয়ার করছি, সেটা হচ্ছে লেখার জন্য, কারণ এবার আমাদের লিখতে হবে। আর প্রত্যেকেই খাতা নিয়ে নাও, ছোট্ট ক্লাস করাবো, শুধুমাত্র মেইন মেইন বিষয়গুলোই বলবো, যেটুকু জানার দরকার সেটুকুই। একগাদা অনেক কিছু দেওয়া থাকে সেগুলো করাবো না, শুধুমাত্র জিস্ট অর্থাৎ যেটুকু দরকার আমাদের সেটুকুই তোমাদেরকে শিখিয়ে দেবো। তো প্রত্যেকে খাতা নিতে হবে এবং একটু লিখতেও হবে, ঠিক আছে? আমি তাহলে এই স্ক্রিন শেয়ারিংটা অফ করছি এবং আরেকটি স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা কি বললাম, আমাদের টপিক হচ্ছে ন্যারেশন, অথবা এটাকে স্পিচ ও বলা হয় বা এটাকে রিপোর্টিং ও বলা হয়। তো এই ন্যারেশন যে টপিকটা রয়েছে, মূলত আমি সবার প্রথমে সরাসরি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমরা কি করবো, এক্সাম্পল থেকে আমরা তোমাদের সংজ্ঞায় যাব। তো সেই পদ্ধতিতেই শেখানোর চেষ্টা করি। তাহলে একটা সেন্টেন্স লিখছি, ধরো লিখলাম
রাজু said, কমা ইনভার্টেড কমার মধ্যে একটি কথা লিখলাম, সেটা হচ্ছে আই এম ভেরি বিজি। আই এম ভেরি বিজি। এই যে একটা সেন্টেন্স লিখলাম, এটা বেসিক্যালি হচ্ছে উক্তি, বাংলায় এটাকে উক্তিই বলে। এবার এই উক্তিটাকে আমাদের পরিবর্তন করতে হয় মূলত। তার ন্যারেশন হচ্ছে উক্তি এবং এটাকে আমরা পরিবর্তন করবো, অর্থাৎ যে ন্যারেশনটা দেখতে পাচ্ছ এখানে দুজন আছে, একজন হচ্ছে গিয়ে রাজু, রাজু বলেছিল, এবং আরেকজন হচ্ছে রাজু বলেছিল এবং আরেকজন হচ্ছে গিয়ে সে তার নিজের মুখেই বলেছিল। রাজু বলেছিল যে আই এম বিজি, মানে আমি ব্যস্ত। এখন এই যে রাজুর কথাটা, রাজু যেটা বলেছে এই কথাটা তুমি, অর্থাৎ তুমি এটা শুনেছো, তোমার মতো করে অন্য কাউকে বলছো। যখন তুমি তোমার মতো করে অন্য কাউকে বলছো তখন সেটাকে আমরা বলছি ইনডিরেক্ট স্পিচ। তার মানে এই যে স্পিচটা বা ন্যারেশনটা, এটা দু ধরনের। একটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, আর হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচটা কিরকম হয়? বক্তার যে কথা, অবিকল যে কথা, অবিকল কথাটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে আমরা রাখি, যেমন আই এম ভেরি বিজি ইনভার্টেড কমার মধ্যে আছে। এই কথাটাকে যখন তুমি তোমার মতো করে কারোর কাছে বলছো তখন সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, এবং এই ইনডিরেক্ট স্পিচটায় আর ইনভার্টেড কমাটা থাকছে না, কারণ বক্তার কথাটা তুমি তোমার মতো করে অন্য কারোর কাছে বলেছো। তাহলে এই অনুসারে এই ন্যারেশন হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। তো আমাদেরকে সবসময় যেটা শেখার জন্য আমরা আজকে এখানে এসেছি সেটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন, অর্থাৎ কোন একটি ডিরেক্ট স্পিচ থাকবে সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব বা পরিবর্তন করব, এবং এই পরিবর্তনের নিয়মই তোমাকে শিখতে হবে বা জানতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কাজ, আজকের কাজ। তো সেই জায়গা থেকে ধরো রাজু সেইড আই এম বিজি, এই যে সব একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মূলত দুটো অংশ আছে, দেখতেই পাচ্ছ দুটো অংশ আছে। একটা হচ্ছে রাজু সেইড, এই একটা অংশ আছে এবং তারপর একটা কমা আছে, আর একটা অংশ আছে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। তো এই দুটো অংশ মূলত এখানের। তো এই দুটো অংশকে আমরা দুটো নাম দিয়েছি। একটা হচ্ছে গিয়ে রাজু সেইড, এই অংশটাকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, আর পরের যে অংশটা আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি, এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড, এটার নাম হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং, আর এটা হচ্ছে কি রিপোর্টেড। এটা মনে থাকবে, খাতা নাও তোমরা, একটু লিখে নাও। এটাকে আমরা বলছি রিপোর্টিং আর এটা হচ্ছে রিপোর্টেড। এবার এই রিপোর্টিং এবং রিপোর্টেড দুটো অংশ তো রয়েছে। এই রিপোর্টিং স্পিচের মধ্যে একটা দেখো ভার্ব আছে। এই রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্ব কোনটা বলো তো? রাজু সেইটের মধ্যে ভার্ব সেড 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 এসএআইডি। আবার Said. হ্যাঁ, আবার রিপোর্টেড স্পিচ মানে আই এম ভেরি বিজি, এই যে সেন্টেন্সটা আছে এর মধ্যে একটা ভার্ব আছে, কোনটা বলো তো? এম। এম এম তাহলে এই দুটোই, এই আমাদের এইটুখানি যদি বুঝে যাও তুমি, তাহলে আমাদের মূল ন্যারেশন করার মূল বিষয়, মানে আমি যেহেতু বললাম সংক্ষেপে শেখাবো এবং সহজে শেখাবো, তাই মূল বিষয় চলে আসছি। মূল বিষয় হচ্ছে কি এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে, এটা যে টেন্সে আছে, কোন টেন্সে আছে সবাই আমরা জানি, সে তার পাস্ট ফর্মে আছে, মানে পাস্ট টেন্সে আছে, সেইড হচ্ছে পাস্ট টেন্স। তাহলে এইটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তোমাকে পরের যে অংশটুকু ইনভার্টেড কমার মধ্যে আছে এটাকেও তোমাকে পাস্ট এটাও টেন্স পাস্ট করতে হবে। হ্যাঁ পাস্ট করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, মানে এইটুখানি মাথায় ঢুকলে তুমি পেরে যাবে। এবার তোমার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে পাস্টের তো আবার চারটে ভাগ আছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চারটের মধ্যে কোন ভাগে আমি কনভার্ট করব? এর উত্তর হচ্ছে এই যে অংশটা আই এম ভেরি বিজি, এটা প্রেজেন্টের ঠিক যে ফর্মে আছে, কোন ফর্মে আছে দেখো, আই এম ভেরি বিজি কোনটা আছে, প্রেজেন্টের হচ্ছে চারটে ভাগ, প্রেজেন্টের কোন কোন প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে এটা কনভার্ট হবে সিম্পল পাস্ট টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে নিয়মটা হচ্ছে যে ঠিক আছে লিখেই নাও, নিয়মও লিখে নাও, যারা একেবারে দুর্বল একেবারে লিখে নাও। আরো দুটো নিয়ম সামনে আছে, সেটাকে অমিট করে আমি সরাসরি কঠিন নিয়মে চলে গেছি, কারণ তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তো, সেই কারণে ওই দুটো নিয়মও বলে দেবো, অসুবিধা নেই। লিখে নাও যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড ভার্বকেও অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড ভার্বকেও অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। আমি বাংলাটা লিখে নিলাম আগে, এবার ইংলিশটা যুক্ত করে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড লিখে দিলাম তোমাদের জন্য। কি লিখলাম? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড ভার্বকে অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। অনুরূপ বলতে কি বোঝাচ্ছে? যদি এই রিপোর্টিং ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে হবে সিম্পল পাস্ট, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট। এগুলো সহজ, একদমই সহজ বিষয় মনে রাখার ক্ষেত্রেও। এগুলো প্রত্যেকটা গ্রামার বইতেও ছক করা থাকে। এই যে সিম্পল প্রেজেন্ট যদি থাকে, সিম্পল প্রেজেন্ট যদি থাকে, এটা পরিবর্তন হবে, কিসে পরিবর্তন হবে? সিম্পল পাস্ট। ঠিক এই অনুরূপ ভাবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পিপি লিখলাম, তাহলে একই রকম ভাবে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পিপিসি লিখলাম, একই রকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটুখানি হচ্ছে গিয়ে নিয়ম, এবং এটা তোমাদের মনে থাকারই কথা, বা তোমরা জানো। এবার আমাদের এই নিয়মটা অনুসারে আমরা কাজ করব। আমরা উপরে যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে গিয়ে, ধরো কি লিখেছি, যে রাজু সেইড আই এম ভেরি বিজি। এই যে সেন্টেন্সটা লিখেছি, এক্ষুনি মনে থেকে যাবে, একটুখানি শুনলেই মনে থাকবে, আর শিখতেও হবে না কিছু। তাহলে এই অংশটার প্রথমে যে অংশটা আছে রাজু সেইড, এটা কিন্তু অপরিবর্তনীয়, সব জায়গায় সেম টু সেমই থাকবে। তাহলে রাজু, এই যে সেইড কথাটা আছে, এটা যা আছে তাই থাকবে।
এরপর এখানে একটা কমা আছে, এই কমাটা উঠে গিয়ে সর্বদাই দ্যাট বসবে। কোন সেন্টেন্সের ক্ষেত্রে? সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। যদি কোশ্চেন থাকে বা অন্য কিছু থাকে সেটা পরে শেখাবো। তাহলে রাজু সেইড আই এম ভেরি বিজি, রাজু সেইড কমা উঠে গিয়ে একটা দ্যাট বসে গেছে, তো রাজু সেইড দ্যাট। এবার প্রশ্নটা হচ্ছে যে রাজু বলেছিল যে আমি খুব ব্যস্ত, এখানে আছে আমি খুব ব্যস্ত। এবার রাজু সেইড দ্যাট, এখানে তো আর আমি হবে না, কারণ রাজুর কথাটা তুমি তোমার মতো করে থার্ড পার্সন হিসাবে বলছো। তাহলে রাজু সেইড আই এম ভেরি বিজি, তাহলে এখানে কি হবে? রাজু সেইড, হি রাজু ব্যস্ত, was. তার মানে রাজু কথাটা তো একবার ব্যবহার করেছে, আবার রাজু ব্যবহার করব না, তাহলে সেখানে তার প্রোনাউন ব্যবহার করব। তাহলে রাজু হবে। সেইড দ্যাট হি, এইবার হি এই অবধি হলো। এবার আমরা কি বলেছি, নিয়মে তো লিখেই দিয়েছি যে টেন্স পরিবর্তন হবে। তাহলে এটা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে? সিম্পল পাস্ট। ওয়াজ সিম্পল পাস্টে Was. কনভার্ট হবে। তাহলে আই এর সঙ্গে এম বসেছিল সিম্পল প্রেজেন্ট টেন্সে, এখানে হি আছে, হি এর সঙ্গে কি বসবে? পাস্ট টেন্সে তো ওয়াজ এবং ওয়্যার বসে কনভার্ট করতে গেলে, তাহলে ওয়াজ এবং ওয়্যার এর সঙ্গে কোনটা বসবে? হি এর সঙ্গে অবশ্যই ওয়াজ বসবে। ব্যাস, তাহলে এইটুখানি জানলেই আর কিছু জানার দরকার নেই, বাদ বাকি অংশ যা আছে সেটা সেম টু সেম এখানে কপি পেস্ট করে দিলাম, তোমরা লিখে দেবে বা বসিয়ে দেবে। তাহলে রাজু সেইড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি, এটাই আমাদের উত্তর। তাহলে এই ঠিক এই অনুরূপ ভাবে আমরা যে সেন্টেন্সই নেব না কেন সেটা পরিবর্তন হবে। ঠিক আছে, আমি এই একই সেন্টেন্সকে পরিবর্তন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একই কথাই লিখছি, রাজু সেইড, এটুখানে তো যা আছে তাই থাকে। আবার ইনভার্টেড কমার মধ্যে লিখছি, এই যে আই এম ভেরি বিজি, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে বলো তো? ব্যাস, এইটার হবে না। শুনতে পাচ্ছ আমার কথা? স্যার কোনটা এটা? হুম রাজু সেড আই এম ভেরি বিজি। হুম, এটা কন্টিনিউয়াস কি হবে? এটা কন্টিনিউয়াস রাজু সেড দ্যাট হি ওয়াজ স্যার, was, এটা কন্টিনিউয়াস। being এইটা কন্টিনিউয়াস এটা হবে আর না। চেষ্টা করো না, was being এটা কন্টিনিউয়াস হয় হবে না। না এটা। ঠিক আছে, আর চেষ্টা করো না। আমি অন্য একটা সেন্টেন্স লিখছি, ধরো লিখছি রাজু সেইড, এটা মন থেকেই লিখি যা ইচ্ছা, আই ইট এ ম্যাঙ্গো। এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে উত্তর? Raju said that Raju said that he Raju said ate that a he mango. was eating a mango. ইটিং কোথা থেকে আসছে ভাই? ইটিং হবে না, হি ওয়াজ এট হবে। He ate হবে। রাজু হবে। সেইড এট হবে। দ্যাট হি It এট, এটি ই, এট হবে। এট এ ম্যাঙ্গো। কেন? কারণ আমরা পাস্ট টেন্সে কনভার্ট করেছি। এই সেন্টেন্সটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি, মানে আই ইট এ ম্যাঙ্গো, এবার বলো এটাকে যদি আমি কন্টিনিউয়াস করি I তাহলে am রাজু eating সেইড, a I am mango. eating a mango. বেশ ঠিক আছে, আই এম আর ইএটি আইএনজি যুক্ত করে দিই, তাহলে আই এম ইটিং এ ম্যাঙ্গো। তাহলে উপরটা আমরা এক্সাম্পল দিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের, এবার আসছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দেখো কি হচ্ছে, Raju said that he is eating a mango. What? Raju ইস said কোথা থেকে that He আসছে? was he Raju was said that eating a mango. was eating. হি ওয়াজ ইটিং, আচ্ছা যাই হোক, হি ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো, যা আছে তাই হবে। ঠিক আছে, এই সেম সেন্টেন্সটাকে যদি আমরা কনভার্ট করি হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে কি হবে সেন্টেন্সটা? রাজু সেইড I I have Raju said that he have. না, I রাজু সেইড had দ্যাট He কি have কোথা been. থেকে? আই থাকবে, I আমরা তো have ডিরেক্ট স্পিচ I করছি। had eaten a mango. eaten a হ্যাভ mango. নয়, আই হ্যাভ ইটেন, হ্যাঁ স্যার হ্যাভই বললাম। Have been. আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। ঠিক আছে, এবার যদি এইটাকে আমরা কনভার্ট করি, Raju said that I have he been. had eaten a mango. Raju said that he had হ্যাঁ। eaten a mango. বাহ, হি হ্যাড হবে এখানে, কারণ আমরা
এটা হচ্ছে আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে আমরা পাস্ট পারফেক্টে Past কনভার্ট করছি। পাস্ট পারফেক্টে শুধু হ্যাড বসে, আর বাদ বাকি এখানে ইটেনটা ইটেনই থাকবে, কারণ হ্যাভ হ্যাজ এর সঙ্গেও থার্ড ফর্ম বসে, হ্যাড এর সঙ্গেও তাই বসবে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে সেম সেন্টেন্সটাকেই রাখি। যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিই তাহলে কি পরিবর্তন করব? রাজু সেইড that I had been eating. Raju said না, I প্রথমে Have have been Raju said Direct that quote. I have been a had mango. been eaten a Have mango. been eating. have been eating. Eating, ing. have been হবে না had been হবে? Sir, Had had been been হবে। হবে, had been. সবার প্রথমে ডিরেক্ট Had been স্পিচটা হবে। বলতে হবে। আমরা আগে ডিরেক্টটা Present নিজের perfect মন থেকে, তারপরে তো continuous. আমরা কনভার্ট করব। তাহলে রাজু সেইড আই হ্যাভ Have been I- eating. I had been eating. Have been Eating. eating a mango. ing eating a mango for 1 hour। এখানে একটা টাইম মেনশন করতে হবে, টাইম ছাড়া তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। রামবাবু 20 বছর ধরে এই বাড়িতে বসবাস করছে, আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করছি, কোনো কাজ শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, এটার নামই তো হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে সময় উল্লেখ না করলে তোমার এটা হবে না, এটা আমি মন থেকে করে দিলাম। তাহলে রাজু সেইড আই হ্যাভ বিন ইটিং এ ম্যাঙ্গো ফর অ্যান আওয়ার। Raju said that Raju he said had that been he had eaten. been eating a Had mango been eaten a for mango 1 hour. for an hour. আমি বুঝতে পারলাম, কিন্তু আগে কেন যুক্ত করলাম সেটা বুঝতে পেরেছো? Yes, sir. এইবার এটাকে আমরা কনভার্ট করব। এটাকে যদি আমরা ডিরেক্ট স্পিচে কনভার্ট, ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি, তাহলে হবে রাজু সেইড দ্যাট হি হ্যাড Had been. বিন ইটিং এ ম্যাঙ্গো ফর অ্যান আওয়ার। শুধুমাত্র একটা হ্যাড বসবে, বাদ বাকি যা আছে তাই তোমার এখানে বসে যাবে। আমরা এতক্ষণ ধরে ন্যারেশনের অনেকগুলো নিয়ম শিখে ফেললাম, মানে অনেকগুলো টেন্স নিয়ে কাজ করে ফেললাম, 4টে টেন্স নিয়ে কাজ করে ফেললাম। একটাই নিয়ম শিখেছি, একটা সেন্টেন্সকে নিজে থেকেই এদিক ওদিক করে আমরা 4টে টেন্স নিয়ে কাজ করে ফেললাম। এইটুকুর মধ্যে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি কয়েকটা করতে দিচ্ছি, 5টা মতো করতে দিচ্ছি, ফটাফট করে ফেলো, ঠিক আছে? তারপর আবার পরের টেন্সে যাচ্ছি। আমি ডিরেক্ট স্পিচটা বলছি, তোমরা কিন্তু লেখো। হি সেইড I am writing a letter. I am writing a letter. 2 নম্বর লেখো। He said, I have passed the examination. I have passed the exam করে দিলাম আমি। পরেরটা লেখো। The boy said, ইনভার্টেড কমার মধ্যে, I will do the work now. পরেরটা লেখো।
He said, I glad to be here this evening. I am glad to be here this evening. করে ফেলে, চারটে করো। যাদের হয়ে যাবে কমেন্টে রেখো। স্যার হয়ে গেছে, দেখে নেবেন। হুম হুম হ্যাঁ স্যার, হয়ে গেছে, দেখে নেবেন। বেশ, অনেকেই করে পাঠিয়েছো, তবে এখানে অনেকজন আছো, সবাই কিন্তু করোনি। সঙ্গে সঙ্গে না করলে তোমারই লস, আমার কিছু নয়। বাকি যারা আছো করে ফেলো, করো সঙ্গে সঙ্গে, লিখে নাও। তোমাদের খাতা তো আগেই নিতে বলেছি। আচ্ছা, প্রথমে যেটা আছে, হি সেড আই এম রাইটিং এ লেটার, কি হবে উত্তর? He said He that said he that was he writing was a letter. writing a letter.
আচ্ছা বেশ, একজনের লেখাই কপি করলাম, দেখি কি লিখেছে। আচ্ছা, প্রথমে আছে হি সেইড আই এম রাইটিং এ লেটার, কি হবে? হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এটাই উত্তর, সঠিক উত্তর লিখেছে, অনেকেই এখানে সঠিক লিখেছে দেখলাম, কিন্তু যারা এর মধ্যে ভুল লিখছো তাদের তো শিখতে হবে। হি সেইড আই এম রাইটিং এ লেটার, তাহলে কি হবে? হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। নেক্সট আছে হি সেইড আই হ্যাভ পাস দ্য এক্সাম, তাহলে কি হবে? হি সেইড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সাম। সহজ ছিল, এটাও একটু আগে যা শেখালাম সেগুলোই আছে এখানে। আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, দ্য বয় সেইড আই উইল ডু দ্য ওয়ার্ক, এখানে একটুখানি নাও কথাটা আছে। দ্য বয় সেইড আই উইল ডু দ্য ওয়ার্ক, দ্য বয় সেইড দ্যাট কি হবে? এটা যে লিখেছে সে He ভুল লিখেছে। will do the work then. দেন হবে। দেন তো হবেই। দ্য বয় সেইড দ্যাট, তারপরে এখানে উইল আছে, উইলটা কি হবে? উড হবে। would হবে would। আচ্ছা, উড, বেশ ঠিক আছে। তারপরে ডু দ্য ওয়ার্ক দেন, ঠিক আছে। তাহলে মেইনলি যেটা হচ্ছে দ্য বয় সেইড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দেন, এই নাও থাকলে দেন হয়। এরকম একটা লিস্ট প্রত্যেকটা বইয়ে করে দেওয়া আছে, যে কোনো গ্রামার বই নেবে সেটা একটুখানি পড়ে নেবে। হি সেইড আই এম গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভিনিং, কি হবে? হি সেইড দ্যাট he said that হি সেড দ্যাট that হি he ওয়াজ was গ্ল্যাড glad টু বি to be দেয়ার there দ্যাট ইভিনিং। দ্যাট ইভিনিং। বাহ, হিয়ার থাকলে দেয়ার হয়, এইটুখানি শুধু। স্যার এটাও গ্ল্যাডটা গ্ল্যাডেড হবে না স্যার? না, ওয়াজ কখনোই আগে না। হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো। এই যে হি সেইড দ্যাট হি ওয়াজ, আমরা তো কেবলমাত্র হেল্পিং ভার্ব গুলোকে, যে সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব আছে তার পরিবর্তন ঘটে, আর যেখানে নেই সেইখানে, যেখানে মেইন ভার্ব শুধুমাত্র আছে, কোনো হেল্পিং ভার্ব নেই, তার পরিবর্তন, সেখানে মেইন ভার্বের পরিবর্তন ঘটে। যেমন ওখানে একটা ইট কথা ছিল, আই ইট ম্যাঙ্গো, ওখানে ইটটা এট হয়েছিল, ঠিক আছে। গ্ল্যাডের পাস্ট টেন্স এখানে হয় না। তো যাই হোক, এই হচ্ছে নিয়ম। শুধুমাত্র এখানে হেয়ার ছিল, দেয়ার হয়েছে, এগুলো প্রত্যেকটা গ্রামার বইয়ে পাবে। আবার বলছি, এখান থেকে একটু এগুলো কিন্তু দেখে নিতে হবে। একটা লিস্ট করা আছে, হেয়ার থাকলে দেয়ার হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। এরকম একটা লিস্ট আছে, এই লিস্ট তোমাদেরকে ওখান থেকে একটু পড়ে নিতে হবে। যে কোনো গ্রামার বইয়ে তোমরা ওই লিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসবো আমরা আমাদের পরের যে সেগমেন্ট সেটাই। এর পরের যে নিয়মটা আছে, এই নিয়মটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুব একটা কাজে লাগেও না, তা সত্ত্বেও দেখো যেহেতু করাচ্ছি আমি বলে দিচ্ছি। তা সেটা হচ্ছে, ধরো যদি কোনো সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো একটাই শুধু এক্সাম্পল দিচ্ছি, দ্য ফার্মার সেজ, ধরো লিখলাম দ্য ফার্মার সেজ, এস এ ওয়াই এস আছে কথাটা, দেখো এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা সেজ আছে, এস এ ওয়াই এস, প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে দ্য ফার্মার সেজ আই এম বিজি, ধরো ওই সেন্টেন্সটাই লিখলাম, আই এম বিজি, এই সেন্টেন্সটা আছে। তাহলে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে আই এম বিজি, এটাও প্রেজেন্ট টেন্স আছে, এর কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এবং এটা ফিউচার টেন্সে থাকলেও হতো না, অর্থাৎ এই সেজ অথবা উইল সে এটা যদি থাকে তাহলে কোনো পরিবর্তনই হবে না। তাহলে কি হবে উত্তরটা? দ্য ফার্মার The farmer says that he is busy. says that হি ইজ he is busy। তাহলে এখানে যারা ইংলিশে একদম দুর্বল তারা একটুখানি দেখে নাও, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন আমরা করিনি, আমরা কোনো টেন্সের পরিবর্তন করিনি। দেখো এখানে আই এম বিজি, আগের সেন্টেন্সে উত্তর হয়েছিল হি ওয়াজ বিজি, এখানে কিন্তু ওয়াজ হয়নি, হি ইজ বিজি হয়েছে। ইজ কথাটা কারণ হয়েছে এখানে এই যে রিপোর্টিং ভার্বটা এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা যদি ফিউচার টেন্সও থাকতো, অর্থাৎ উইল বা শ্যাল থাকতো, তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হতো না। এটাই নিয়ম, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের কোনো রকমের পরিবর্তন হয় না। এই নিয়মটি সবার প্রথমে লেখা থাকে যে কোনো বইয়ে। আমি তোমাদের এটা পরে দেখালাম, কারণ এটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, তোমাদের এত সহজ বা এত কিছু এত কোনদিনই আসবে না পরীক্ষায়। আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটি নিয়মে। ধরো
আমরা এটাকে রুল 2 বলেই লিখে দিচ্ছি। আমরা পরে একটা নিয়মে চলে যাচ্ছি। এটাও সহজ নিয়ম, কখনো কখনো বোকা বানানোর জন্য আসলেও আসতে পারে, তার জন্য এটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো কোনো সেন্টেন্সে যদি হ্যাবিচুয়াল ট্রুথ থাকে অথবা ইটারনাল ট্রুথ থাকে। হ্যাবিচুয়াল মানে যেটা অভ্যাস, এরকম কোনো অভ্যাস থাকে, অথবা কোনো চিরন্তন সত্য থাকে, তাহলে কিন্তু তার পরিবর্তন হয় না। যেমন ধরো টিচার বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই কথাটা ধরো বলেছিল। অথবা টিচার বলেছিল যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে টিচার বলেছিল সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো আর পরিবর্তন হবে না কখনো, তাহলে ইউনিভার্সাল ট্রুথ এই জাতীয় সেন্টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আবার যদি কোনো হ্যাবিচুয়াল বলে, অর্থাৎ যেটা অভ্যাস, ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, বিমল সেইট ইনভার্টেড কমার মধ্যে লিখছি, বিমল কি বলেছিল? বলেছিল আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এটা মানে হচ্ছে কি, বিমল বলেছিল যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটি। তাহলে দেখো এখানে প্রতিদিন কথাটা যেহেতু আছে, তার মানে এটা ওর অভ্যাস বোঝাচ্ছে বা হ্যাবিচুয়াল বোঝাচ্ছে। তাহলে এই হ্যাবিচুয়াল যদি কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন কিন্তু ঘটবে না। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমি সেন্টেন্সটা, এখানে সেইট কথাটা আছে, এটা কিন্তু পাস্টে আছে, এবং আই ওয়াক ফর অ্যান আওয়ার এটা কিন্তু আছে প্রেজেন্ট টেন্সে। কিন্তু যদি যখন আমরা পরিবর্তন করব, যেহেতু এখানে অভ্যাস বোঝাচ্ছে, তাই এখানে বিমল সেইট যা আছে তাই থাকবে, এবং তারপর একটা দ্যাট বসে, এটাও তাই থাকবে। তাহলে বিমল সেইট দ্যাট এইটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে, অর্থাৎ যেহেতু অভ্যাস বোঝাচ্ছে এই অংশটুকু প্রেজেন্ট টেন্সেই হবে। শুধুমাত্র কিসের পরিবর্তন হবে? প্রোনাউনের। এখানে বিমল সেইড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, বিমল বলেছিল আমি প্রতিদিন 1 ঘন্টা করে সকালে হাঁটি। তাহলে বিমল বলেছিল যে সে 1 ঘন্টা করে হাঁটে। তাহলে হি, এখানে ওয়াক WAL কে, হি যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই একটা এস যুক্ত হবে। তাহলে হি ওয়াকস, বাদ বাকি যা আছে সব সেম টু সেম ভাবেই বসে যাবে। এটুখানি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বোঝা গেল? এই যে উত্তর হচ্ছে এটা। তাহলে হি ওয়াকস ফর অ্যান আওয়ার এভরি মর্নিং। এই নিয়মটা কি বলেই দিলাম, ইউনিভার্সাল ট্রুথ যদি হয় এবং অভ্যাস যদি বোঝায় কোনো সেন্টেন্সে, তাহলে আগের যে নিয়ম আমরা একটু আগে শিখেছিলাম যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলে পরের অংশটা পাস্ট টেন্স হয়, ওই ধরনের কোনো নিয়ম আর প্রযোজ্য হবে না। এবার তার মানে কি করতে হবে? তোমাকে অন্ধের মতো তুমি সেন্টেন্সটা দেখে নিলে এখানে সেইট আছে, তুমি দুম করে পরিবর্তন করতে চলে গেলে, এটা করলে হবে না। তোমাকে সেন্টেন্সটাকে পড়ে নিতে হবে, পরে দেখতে হবে যেটা কি জাতীয় সেন্টেন্স। যদি দেখা যায় সেখানে কোনো অভ্যাস বোঝাচ্ছে বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার আর পরিবর্তন করার কোনো রকমের দরকার নেই। এই যে কটা নিয়ম তোমাদেরকে বললাম, এই নিয়মগুলো হচ্ছে গিয়ে ন্যারেশনের জেনারেল নিয়ম। যে কোনো বইতেই এই নিয়মগুলো প্রথমেই পাবে, এবং এগুলো থেকে সাধারণ নিয়ম ন্যারেশনের। এবং আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেগুলো সবকটাই টেন্স অনুসারে ন্যারেশন কিভাবে পরিবর্তন হয় তার নিয়ম শিখলাম। এর মধ্যে তোমাদের আশা করি কোনো পরিবর্তন নেই, মানে কোনো প্রশ্ন নেই। এবার আমরা ন্যারেশনের কিছু স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এই যে বিমল সেট আই ওয়াক্স হলো, এটা কেন হলো স্যার একবার বলুন। এই যে এখানে আই এর সঙ্গে তো ওয়াক হয়, কিন্তু এখানে তো হি হয়ে গেছে। তাহলে হি বা সি যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের শেষে একটা এস বা ইএস বসে, তাহলে ওয়াক তার সঙ্গে এস যুক্ত হয়েছে। যেমন আই ইট ম্যাঙ্গো, কিন্তু রাম ইটস ম্যাঙ্গো। আমি আম খাই, কিন্তু রামের সঙ্গে ইটের সঙ্গে এস যুক্ত হলো, কারণ সিঙ্গুলার নাম্বার থাকলে এস বা ইএস যুক্ত হবে, এটা সবাই জানে। বোঝা গেল? না স্যার, ওই যে রিপোর্টিং ভার্ব যে পাস্ট টেন্স আছে, রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স হবে না? এতক্ষণ ধরে যে কথাটা বললাম যে যদি অভ্যাস বোঝায় তাহলে কোনো পরিবর্তন হবে না, এটাই নিয়মে বলছে। এখানে তো আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং বলেছে, আমরা প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটতে যাই, তাহলে এটা তো অভ্যাস বোঝাচ্ছে। অভ্যাসে কেন পরিবর্তন হয় না? কারণ ও 1 বছর আগেও প্রতিদিন সকালে হাঁটতে যেত, আর আজকেও প্রতিদিনই হাঁটতে যায়। তার মানে তুমি এটাকে বলতে পারো না যে বিমল সেইড হি ওয়াকড ফর অ্যান আওয়ার, মানে সে হেঁটেছিল 1 ঘন্টা 1 বছর আগে। সেটা তো বলছে না, ও 1 বছর আগেও হাঁটতো, এখনো হাঁটছে,
তো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, যেটা অনেকদিন আগে শুরু হয়েছিল বাট চলতে থাকবে, ভবিষ্যতেও চলতে থাকবে। তার জন্য এর কোনো পরিবর্তন করা যায় না, অভ্যাস পরিবর্তন হয় না, তাই সেন্টেন্সও এর পরিবর্তন হবে না, এটা প্রেজেন্টেই থাকবে সর্বদা। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব কোশ্চেনে। কোশ্চেনস, এবার এই কোশ্চেনের মধ্যে তোমরা প্রত্যেকে জানো দু ধরনের কোশ্চেন আছে, একটা ইয়েস এবং নো কোশ্চেন যার উত্তর হয় হ্যাঁ অথবা নাই, আর একটা হচ্ছে WS কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনও আমরা করি। তো সবার আগে ইয়েস নো কোশ্চেন নিয়ে আমরা একটু কাজ করব। সবার প্রথমে ইয়েস নো কোশ্চেন কি, যে কোশ্চেনের ক্ষেত্রে উত্তর হবে হ্যাঁ বা না। ঠিক আছে, তাহলে হ্যাঁ বা না এটা উত্তর হবে। ধরো একটা সেন্টেন্স লিখছি, ধরো হি সেইড হার, সে তাকে জিজ্ঞেস করেছিল, হি সেইড হার, আমি আরো সুবিধার জন্য অন্যরকম ভাবে লিখছি, ধরো রাম সেইড সীতা, রাম সীতাকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করলো যে রাম সীতাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? বললো যে আর ইউ উইপিং, তুমি কি কাঁদছো? আর ইউ উইপিং কোশ্চেন মার্ক এবং ইনভার্টেড কমা ক্লোজ। রাম সীতাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি কাঁদছো? এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে কোশ্চেন। এবার যখন এই প্রশ্নকে আমরা পরিবর্তন করব, তখন মূলত এই প্রশ্নর ক্ষেত্রে আমরা কি করি? ASK, আস্ক, এই কথাটাকে ব্যবহার করব। কিসের বদলে ব্যবহার করব? এই যে সেইট কথাটা যেখানে থাকে তার বদলে আমরা ব্যবহার করব, কারণ এটা জিজ্ঞেস করেনি, এটা তাকে প্রশ্ন করা হয়েছিল, তাই প্রশ্ন চিহ্ন থাকলে আমরা আস্ক। আর যেহেতু সেইট আছে তাই পাস্ট টেন্স আছে, তাই আস্কেরও পাস্ট টেন্সে বসাবো, অর্থাৎ আস্কড, ASK, এই কথাটা হবে। তাহলে সবার প্রথমে রাম যেটুকু আছে তার সঙ্গে ASK ED, অর্থাৎ রাম আস্কড, কাকে জিজ্ঞেস করেছিল? সীতাকে জিজ্ঞেস করেছিল, অর্থাৎ প্রথমেই এইটুখান আমরা পরিবর্তন করলাম, অর্থাৎ রাম আস্কড সীতা। এইবার যেহেতু প্রশ্ন আছে, প্রশ্নের ক্ষেত্রে আমরা যে জায়গাটা ওখানে দ্যাট মানে একটা কমা উঠিয়ে দ্যাট ব্যবহার করেছিলাম, এখানে সেটা কিন্তু আর হবে না। এখানে দ্যাট এর পরিবর্তে আমরা ব্যবহার করব দুটো শব্দ ব্যবহার করতে পারি, একটা ইফ ব্যবহার করতে পারি আর একটা ওয়েদার ব্যবহার করতে পারি। কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ইফ ব্যবহার করতে পারি এবং ওয়েদার ব্যবহার করতে পারি, একটু আগেই বললাম। তো আমরা আমাদের সুবিধার্থে সব জায়গায় ইফই ব্যবহার করছি। ঠিক আছে, ধরো রাম আস্কড সীতা, এখানে একটা ইফ ব্যবহার করছি, ইফ। তাহলে রাম আস্কড সীতা ইফ, এইটুখানি অব্দি আমাদের হলো। এবার প্রশ্ন করেছে আর ইউ উইপিং, তুমি কি কাঁদছো, এইটুখানি প্রশ্ন করেছে। ঠিক আছে, এইখানে দেখো এতক্ষণ ধরে যে নিয়ম তোমরা শিখেছো ন্যারেশনের, সেই নিয়মই প্রযোজ্য হবে। এখানে আমরা কন্টিনিউয়াসে করেছিলাম আই এম ইটিং ম্যাঙ্গো, কি হয়েছিল উত্তর? হি ওয়াজ ইটিং ম্যাঙ্গো। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে সেম টু সেম রকম ভাবে দেখো এখানে She আর was উইপিং, weeping. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। এটাকে যদি তুমি এটা কিসে আছে? প্রশ্ন আছে, তাই আর ইউ উইপিং আছে। তুমি যদি এটাকে সিম্পল সেন্টেন্সে সাজাও তাহলে হবে ইউ আর, এই কথাটা হবে ইউ আর উইপিং, এই কথাটা হবে, তাই হবে না? ইউ আর উইপিং। এবার ইউ আর উইপিং কে যদি তুমি চেঞ্জ করো, ইনডিরেক্টে আনো, তাহলে উত্তর কি হবে? She was weeping. এখানে ইউ এর বদলে শি হবে, কারণ এখানে সীতা আছে, তাহলে শি ওয়াজ উইপিং হবে। ঠিক আছে, আমি এর পাশে এটা করেও দিলাম, তাহলে শি ওয়াজ উইপিং। বেশ, এইটা হবে। এবার শি ওয়াজ উইপিং কথাটা তো হলো, কিন্তু শি ওয়াজ উইপিংটা তো মানে আমাদের প্রশ্নে নেই, আমাদের তো প্রশ্ন বানাতে হবে। শি ওয়াজ উইপিং, এই যে কথাটা হয়েছে এটাকে প্রশ্ন বানাতে হবে। এটাকে যদি প্রশ্ন আমি বানাই তাহলে কি হবে? Was she weeping? না, ওয়াজ শি নয়, এটাকে প্রশ্ন ওই অর্থে তো আমি বানাচ্ছি না। প্রশ্ন বানালে ওয়াজ টু উইপিং হবে, ঠিকই বলেছো ওটা। কিন্তু আমরা যেহেতু এখানে প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্নটাকে আমরা ইনডিরেক্টলি কনভার্ট করছি, আমরা তখন আর এটাকে প্রশ্ন রাখবো না, আমরা এটাকে স্টেটমেন্টই রাখবো। তাহলে উত্তর তোমার এখানে যে শি ওয়াজ উইপিং সেটাই হবে, এটাই যা আছে তাই হবে, শি ওয়াজ উইপিং। এবার যেহেতু আমরা প্রশ্ন এটাকে আর রাখিনি, আমরা কিন্তু
এখানে প্রশ্ন মার্ক মানে কোশ্চেন মার্ক আর দেব না বা দিতে পারবো না। তাহলে ন্যারেশনের সঙ্গে ভয়েস চেঞ্জের এইটুখানি একটা তফাৎ আছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন কাউকে কোনো প্রশ্ন করা হতো ওখানেও ইয়েস না প্রশ্ন ছিল, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের কি ভয়েস চেঞ্জ শেখানো হয়েছে নাকি? টেন্সের তো পরিবর্তন হয় না, তাই না? না, সেই পরিবর্তন না, তোমাদের ভয়েস চেঞ্জ শেখানো হয়েছিল? না স্যার। ঠিক আছে, একটু শুনে নাও। মানে ভয়েস চেঞ্জ হয়তো শেখানো মানে পরে যখন শেখাবো, ভয়েস চেঞ্জের সঙ্গে ন্যারেশন এটাই তফাৎ। ভয়েস চেঞ্জেও কোশ্চেন হয়, ইয়েস নো প্রশ্ন থাকে, কিন্তু সেক্ষেত্রে ওখানে ভয়েস চেঞ্জ দুটো, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। ওখানে প্রশ্ন মার্ক থাকে, অর্থাৎ অ্যাক্টিভে প্রশ্ন করলে প্যাসিভে কোশ্চেন মার্ক থাকে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে এটার প্রশ্ন নেই, এটা একটা স্টেটমেন্টে পরিণত হয়েছে। অর্থাৎ রাম সেইড সীতা আর ইউ উইপিং, রাম সীতাকে জিজ্ঞেস করেছিল তুমি কি কাঁদছো, তাহলে রাম সীতাকে বেসিক্যালি ইনকোয়ারি করেছিল বা জানতে চেয়েছিল তার কাছে, বা তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কি কাঁদছিল, তাহলে ইফ শি ওয়াজ উইপিং, সে কি কাঁদছিল, এটাই হচ্ছে উত্তর। তাহলে বুঝতে পেরেছো এতক্ষণ ধরে যা যা বললাম? আমি তোমাদের জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রশ্ন অন্যরকম ভাবে আসতেই পারে, কিন্তু আরেকবার প্রশ্ন করো, বুঝতে পারলাম না। সে তো আসবো, এখনো আসেনি। আপাতত ইয়েস নয়, পরে ডাব্লিউএইচ এ যাবো। এটুকুন অবধি কোনো প্রশ্ন নেই তো? নেই। চলো এবার আমরা আসছি ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে প্রশ্ন তো দু ধরনের হয় ডাব্লিউএইচ কোশ্চেন। স্যার বলছি এই কোশ্চেন ইয়েস নোর আরেকটা উদাহরণ দিন। ইয়েস নোর আরেকটা উদাহরণ দেবো? বেশ, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা প্রশ্ন বানাতে হবে নিজের থেকে। ঠিক আছে, ধরো বানিয়ে নিচ্ছে একটা প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন লিখছি। ধরো I said to the boy, I said to the boy, ইনভার্টেড কমার মধ্যে আমি একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, I said to the boy, কি জিজ্ঞেস করেছিলাম? Did you go to school? Did you go to school? এটার মানে হচ্ছে তুমি কি স্কুলে গেছিলে? আমি একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম। ইনভার্টেড কমা ক্লোজ এবং কোশ্চেন নাম একটু বড় করে দিচ্ছি লেখা তোমাদের সুবিধা। I said to the boy, did you go to school? কোশ্চেন মার্ক আছে। সেম টু সেম উপায় কি হবে? I said to the boy, এখানে তো said to হবে না, তাহলে I asked, asked, ও কথা কিন্তু হয় না, দা বয়। এখানে এই যে দা বয়ের পরে আমি একটু আগে শেখালাম, এখানে তুমি আস্কড এর বদলে ইনকোয়ার্ড অফ এই কথাটাও করতে পারতে, আমি আরো সহজেই বলছি। তাহলে আই আস্কড দা বয়, এখানে কমা উঠে গিয়ে ইফ বসবে, ইফ। এবার তুমি আগের নিয়মে চলে যাও। Did you go to the school? এটা কোন টেন্সে আছে? If he went to school হবে। সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে আছে। বেশ, ঠিক আছে। এটা যদি সিম্পল পাস্টে থাকে, এটা যদি সিম্পল পাস্ট, ডিড ইউ গো টু দ্য স্কুল, ডিড ইউ গো টু দ্য স্কুল, ইউ ওয়েন্ট টু দ্য স্কুল, এটা বেসিক্যালি এখানে আছে। ঠিক আছে, তাহলে তুমি কি স্কুলে গিয়েছিলে? তাহলে ইফ এখানে হবে হি went to school. If he না, went to school, ইফ তারপর had he went to school. ইফ হি ওয়েন্ট টু স্কুল, had gone Had হবে। had gone to school. কেন হবে? স্যার দুটো পার্ট থাকলে একটা চেঞ্জ হয়ে যাবে সামনেরটা। বাহ বাহ, ভেরি গুড। এই নিয়মটা তোমাদেরকে মানে একটু আগে শেখানো হয়নি। ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা নিয়ম বলে দিচ্ছি, একটুখানি দেখে নাও। এটার সঙ্গে সঙ্গে একটা সহজ সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি। রাম said, ইনভার্টেড কমা ক্লোজ, I ate mango.
এখানটা সেন্টেন্স লিখলাম। দেখো আগের যত সেন্টেন্স আমরা করেছি এর আগে, এই সেন্টেন্স গুলোর মধ্যে প্রত্যেকটাতেই আমরা কি ছিল, রাম সেইড এটা পাস্টে ছিল, সেইডটা পাস্টে ছিল, বাট ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা ছিল সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই ছিল, সব কটাতেই ছিল। দেখো এখানে সব কটাতে এই যে আই ইট ম্যাঙ্গো, আই এম ইটিং ম্যাঙ্গো, আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো, এগুলো কিন্তু প্রেজেন্টেরই বিভিন্ন রূপ। কিন্তু কখনো যদি কোনো সেন্টেন্সে দেখা যায়, যেমন এই সেন্টেন্সে, যেমন রাম সেইড আই এট ম্যাঙ্গো, এই সেইডটাও পাস্ট আছে, আবার এখানে যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা আছে সেটাও পাস্ট টেন্সেই আছে। যদি এরকম কোনো অবস্থায় থাকে, মানে এরকম হয়, তাহলে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখো। এই নিয়মটা স্কিপ হয়ে গেছিল, এটা আগেই তোমাদের দেখানো উচিত ছিল। যাই হোক, একজন প্রশ্ন করলো বলেই নিয়মটা চলে আসলো। যদি এরকম হয় তাহলে কি হবে, মানে আমরা কি করব? এরকম যদি হয় তাহলে দেখে নাও, আমরা পাস্ট টেন্স যখন করি তখন কি করি, পাস্টের যে 4টে ভাগ আছে আমাদের, সবার প্রথমে কি আসে, সিম্পল পাস্ট, তাই তো? আমি এটাকে সংক্ষেপে এসপি লিখলাম। তারপরে আসে পাস্ট কন্টিনিউয়াস, পিসি লিখলাম। তারপর আসে পাস্ট পারফেক্ট, পিপি লিখলাম। তারপর আসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পিপিসি লিখলাম। এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা সাইকেল। কি সাইকেল, মানে যেভাবে টেন্সটা হয়, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম ভাবে হয়। তো আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখলাম যে এখানে পাস্ট টেন্স আছে, আবার এখানেও পাস্ট টেন্স আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব দুটোই পাস্ট টেন্স আছে। যদি এরকম অবস্থায় থাকে, তাহলে এই যে রিপোর্টেড ভার্বের যে পাস্ট টেন্সে আছে, গ্যালোপিং ট্রেনের কথা মনে রাখবে, গ্যালোপিং ট্রেনের মতো একটা স্টপেজ বাদ দিয়ে পরের স্টপেজে গিয়ে পরিবর্তন হবে। আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে সেন্টেন্সটা আছে, এটার মধ্যে যে আই এট ম্যাঙ্গো, এটা পাস্টের কোন ফর্মের মধ্যে আছে? সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে আছে। বাহ, ঠিকই বলেছে। তাহলে এটা যদি সিম্পল পাস্ট হয়, তাহলে মানে এইখানটাতে আছে, ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে। ও কি করবে, পরের যে স্টপেজ, মানে পাস্ট পারফেক্টে পাস্ট যাবে। কন্টিনিউয়াস, এখানে পরিবর্তন হবে না। ওই স্টপেজটাতে ট্রেনটা থামবে না, থামলো না, এই স্টপেজটা চলে যাবে আর এখানে গিয়ে থামবে। অর্থাৎ ও পরিবর্তনটা হবে পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তন হবে না। এটা হচ্ছে নিয়ম ন্যারেশনের। এটা ন্যারেশনের 3 নম্বর নিয়মের মধ্যে পড়ে, যে নিয়মটা স্কিপ হয়ে গেছিল, তোমাদেরকে শেখানো হয়নি, এবং একজন প্রশ্ন করলো বলেই সেই নিয়মটা চলে আসলো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটা না জানলে তোমাদের ক্ষতিই হতো। তো যাই হোক, একজন প্রশ্ন করলো বলে সেটা চলে আসলো ধারাবাহিকভাবে। তাহলে এই নিয়ম অনুসারে যদি এই সেন্টেন্সটাকে আমি কনভার্ট করি, যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি, কি লিখেছি সেটাকে আগে একটু কনভার্ট করি, তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে। রাম সেড আই এট ম্যাঙ্গো, তাহলে এখানে রাম said that he had eaten said, mango. এইটা যা আছে তাই থাকে, এখানে একটা দ্যাট বসবে, দ্যাট, তাহলে রাম সেড দ্যাট আই এট ম্যাঙ্গো, এখানে এটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্টে, তাহলে কি হবে, হি He had Had eaten mango. হ্যাড ইটেন ম্যাঙ্গো। ওকে, ঠিক আছে, তোমাদের আরো ভালোভাবে বোঝাচ্ছি। ধরো এই সেন্টেন্সটাকে আরেকবার আমি লিখলাম, এখানে এখানে লিখলাম রাম সেড আই এট ম্যাঙ্গো আছে তো, এখানে এখানে লিখলাম আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো। তার মানে কিসে আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই তো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। হ্যাঁ, তার মানে ট্রেনটা এখানে না দাঁড়িয়ে এটা এখানে গিয়ে থামবে, ঠিক আছে? তাহলে আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো এটা আছে, তাহলে কি হবে উত্তর? He had been eaten mango. He had been eaten mango. তাহলে রাম সেড দ্যাট হি, একদমই তাই বলেছে, হ্যাড বিন ইটিং ম্যাঙ্গো। এই হলো নিয়ম। জোরে আমার মিউট লাথি করো, মারবো। উম্মা রুমান মিউট করো।
এই হচ্ছে নিয়ম। এবার একজন যদি প্রশ্ন করো যে স্যার যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কিসে পরিবর্তন হবে, তাহলে Simple আবার এই past tense. পিপিটাকে বাদ দেবে, সিম্পল Simple past. পাস্ট টেন্সে চলে আসবে। এরকম ভাবে সাইক্লিক ওয়েতে ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে নিয়মটা শিখেই নিলে, বুঝতেই পেরে গেছো। এই নিয়মের মতো করেই এই যে যে সেন্টেন্সটা দিয়েছি একই নিয়মের মধ্যেই পড়বে। তাহলে এখন শেখালাম, এখনই বুঝে নাও। আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল, তাহলে আই আস্ক দ্য বয় ইফ, তাহলে এটাও দেখো পাস্ট আছে ডিড, আবার এখানেও আছে পাস্ট, এটা আছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে সিম্পল পাস্ট টেন্স তাহলে কিসে পরিবর্তন হয়, পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। তাহলে ইফ হি হ্যাড, আর হ্যাড হয়ে গেলেই গো এর পাস্ট ফর্ম হবে গো এন্ড গান, GONE, তাহলে এটা হয়ে গেল গান। তাহলে আই আস্ক দ্য বয় ইফ হি হ্যাড গান টু স্কুল, এই হচ্ছে উত্তর। বলো, কারো কোন প্রশ্ন থাকলে বলো। নেই তো প্রশ্ন? ওকে, না স্যার, এবার যাবো কোশ্চেনে। দেখো WH কোশ্চেন তোমরা সবাই জানো যে WH হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হবে, অথবা হাউটাকেও আমরা WH কোশ্চেনের মধ্যে ফেলি। তাহলে WH কোশ্চেন যদি হয়, একটা সেন্টেন্স লিখছি দেখো। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে হোয়াট আর ইউ ডুইং, ওকে, বুঝতে পেরেছো? হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, সে জিজ্ঞেস করেছিল যে তুমি কি করছো এবং কি করছিলে, কি করছো, হোয়াট আর ইউ ডুইং, কি করছো, প্রেজেন্ট টেন্সে আছে এবং কন্টিনিউয়াস আছে। এটাকে যদি আমরা কি করব, এখন ইনডিরেক্টে পরিবর্তন করব। তো সবার প্রথমে হি সেইড টু মি, এই যে কথাটুকু আছে এখানে, তো একটু আগে শেখালাম যে হি He asked কি হবে, me. asked me, এই যে ইনভার্টেড কমা যেটা আছে, মানে কমা যেটা আছে এখানে, এখানে কিন্তু আর ইফ কথাটা হবে না। that যখন হয়ে যাবে। ইয়েস নো প্রশ্ন থাকে তখনই হবে। What I What was হবে? doing. WH ওয়ার্ডের ক্ষেত্রে, What I was doing, আচ্ছা বেশ ঠিক আছে, WH ওয়ার্ডের ক্ষেত্রে যে WH শব্দটা দিয়ে প্রশ্ন করা হবে সেটাই কিন্তু থাকবে। ঠিক আছে, what এবং I was. বেশ, যে WH ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা হবে সেটাই থাকবে, এবং এটা একটা স্টেটমেন্টে পরিণত হবে, এটা কোনো প্রশ্ন আর থাকবে না। তাহলে হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, কি হবে? He or I she was was doing. I was doing. I was doing, আই ওয়াজ ডুইং। এখানে মি বলা হয়। I was. হোয়াট আই ওয়াজ ডুইং, এটার মানেটা হলো এখানে প্রশ্নটা তো আমাকে করেছিল, তাহলে আমি কি করছিলাম, তাহলে হলো হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি করছিলাম। এই হলো গিয়ে উত্তর, এবং এটা স্টেটমেন্টে পরিণত হয়, সহজ, খুব একটা কঠিন কিছু নয়। ঠিক আছে, ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো। হি সেইড টু মি, আবার এই কথাটাই লিখি, হি সেইড টু মি ইনভার্টেড কমা, প্রশ্ন করেছে যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটা চাই, তোমার কোন বইটা চাই? He asked me. Ask me which book I want.
হি আস্কড মি, হি আস্কড wanted মি হবে। হুইচ বুক I want. না I হয় wanted. বাহ। শুভঙ্কর বোটানিস্ট, শুভঙ্কর বোটানি নিয়ে পড়েছো নাকি? Yes, sir. আচ্ছা, নামটাও তো সেই লেভেলে রেখেছো, শুভঙ্কর বোটানিস্ট। বাহ। এটাই স্যার মেল আইডি আছে। হ্যাঁ এটাই স্যার মেল আইডি আছে এই নামেই। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, কিন্তু লেভেলের ভালোই রেখেছো। তো যাই হোক, শুভঙ্কর বোটানিস্ট ভালো বলছো, এবং তুমি বেশ জানো দেখলাম, আগে একটা ভালো উত্তর দিয়েছো। তাহলে হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে হি আস্কড মি হুইচ বুক আই, এখানে দেখো আমরা নিয়মে কি শিখে এসেছি যে যদি এইখানে পাস্ট টেন্স থাকে, সেইড আছে, তাহলে নিশ্চয়ই মূল ভার্বেরও পাস্ট টেন্স হবে। তাহলে মূল ভার্ব তো ওয়ান্ট, তাহলে তার পাস্ট ফর্ম কি হবে? Wanted. ওয়ান্টেড, WANTED। তাহলে হুইচ বুক আই ওয়ান্টেড, এটার মানেটা হলো যে হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল কোন বইটা আমার দরকার, মানে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তোমার চাই। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল হুইচ বুক আই ওয়ান্টেড, কোন বুকটা আমি চেয়েছিলাম। সে আমাকে জিজ্ঞেস করেছিল কোন বুকটা আমি চেয়েছিলাম। সবসময় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে মনে করে নেবে যে তুমি একজন থার্ড পার্সন হিসাবে তুমি কি করছো, বক্তার কথাটা নিজের মতো করে অন্য একজনকে বলছো। তাহলে সেক্ষেত্রে টেন্স এর পরিবর্তন হবে, কিন্তু যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ থাকে বা যদি সেটা থাকে হচ্ছে কি অভ্যাস, তাহলে সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার বেশ কিছু এক্সেপশনাল কেসেস নিয়ে আমাদের কাজ করতে হবে। স্যার বলছি এখানে হুইচ বুক ডু ইউ ওয়ান্টেড থাকলে হুইচ বুক আই হ্যাড ওয়ান্টেড হতো, তাই তো স্যার? হ্যাঁ, সেটা তো ডু ইউ ওয়ান্টেড, কারণ এখানে পাস্ট টেন্স হয়ে যেত, একটু আগে নিয়ম শিখিয়ে দিলাম, এটাও পাস্ট হতো এটাও পাস্ট হয়ে যেত, তাহলে নিশ্চয়ই একটা ঘরে এগিয়ে যেত। তুমি ঠিকই উত্তর দিয়েছো, সেটাই হতো। ওকে, ঠিক আছে। এইবার আসবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? এখানে প্রত্যেকেই জানো যে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুজ্ঞা ইত্যাদি কিছু বোঝায়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের যদি এরকম ন্যারেশন থাকে, তাহলে আমরা কি করব? এবার ইম্পারেটিভ নানা ধরনের হতে পারে, আর আমরা নানা ধরনের পরিবর্তন আমাদের এখানে করে যেতে হবে। যেমন এক্ষেত্রে আমি একটা দুটো এক্সাম্পল তোমাদেরকে দেব। সবার প্রথমে আসছে, যদি তোমাকে কেউ ধরো বলো যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম কেউ বললো, তার মানে সে কি করেছে? তোমাকে রিকোয়েস্ট করেছে। বা তোমাকে বললো যে দরজাটা বন্ধ করো, জানলাটা খুলে দাও, তাহলে এটা নিশ্চয়ই অর্ডার দিয়েছে। তাহলে তোমাকে এই রিপোর্টিং ভার্বটাকে পড়ে বুঝতে হবে যে কোন সেন্টেন্সে কি বলেছে, সেই অনুসারে তোমাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আমি দু একটা কঠিন বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। ধরো একটা সেন্টেন্স লিখছি, he said to me, কমা ইনভার্টেড কমার মধ্যে বলছে প্লিজ ওপেন দ্য ডোর। এটা সহজই আছে, প্লিজ ওপেন দ্য ডোর। এটার মানে ওটা কি? বলেছে যে হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর, সে আমাকে বলেছে যে দরজাটা খুলতে বলেছে। তাহলে এটা কি করেছে? মেইনলি রিকোয়েস্ট করেছে। রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, তার মানে কি এই যে সেইট কথাটা আছে, সেইট টু, এটা আর হবে না, কিন্তু এর পরিবর্তে হবে রিকোয়েস্ট, অর্থাৎ এটা রিকোয়েস্টেড মি। তাহলে রিকোয়েস্টেড, Let the door. তাহলে হি রিকোয়েস্টেড মি, এরপরে শুধু একটা টু যুক্ত টু করবে। ওপেন দ্য ডোর। To open the হ্যাঁ, আর door. বাকি যে সেন্টেন্সে যা আছে পুরোটা হুবহু সেটাই বসে যাবে। এক্ষেত্রে কি হলো নিয়ম? এটা একদমই সহজ করা। এখানে এই প্লিজের পরিবর্তে রিকোয়েস্ট কথাটা মেইনলি হয়েছে, আর বাদ বাকি যা থাকবে সেন্টেন্সে
তুমি সেম টু সেম বসিয়ে দেবে। এই জাতীয় প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই এই একই কথাই হবে, ঠিক আছে? এবার একটা প্রশ্ন ক্লাস 10-এ যখন তোমরা পড়তে, তখন অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসছে, অনেকবার এসছে এই প্রশ্নটা, এবং টেস্ট পেপার যদি কারো কাছে থেকে থাকে এখনো দেখবে অনেক টেস্ট পেপারে এই যে প্রশ্নটা আমি এখন লিখবো সেটা থাকবে, ঠিক আছে? কি প্রশ্নটা? হুবহু এই প্রশ্নটাই থাকে। মাদার said to me, মাদার said to me, মা আমাকে বলেছিল, কি বলেছিল? মাদার said to me, do not run in the sun, do not run, কারণ মনে পড়ছে কি? ফরবিট হবে স্যার। হ্যাঁ স্যার, টেস্ট পেপারে অনেকবার করেছি। হ্যাঁ, অ্যাডভাইস হয়ে অনেকবার যাবে এটা। পড়েছো তো? এই হুবহু প্রশ্নটাই আসে এবং অনেকবারই এটা এসছে। ফরবিডেড হবে। যাই হোক, যেটাই হবে Advised হবে। অ্যাডভাইস হয়ে যাবে স্যার। অ্যাডভাইসড। দেখি অ্যাডভাইস হয় না কি হয়। তাহলে মাদার said to me, do not run in the sun, মা আমাকে বলেছিল রোদ্রে দৌড়াদৌড়ি করো না। প্রথমত এটা দুরকম ভাবে করা যায়। ফরবিডও হবে আর মা অ্যাডভাইস তোমাকে দুটো। বারণ করেছে, মা তোমাকে বারণ করে দিয়েছিল। আর একটা হতে পারে যে মা তোমাকে উপদেশ দিয়েছে, দুটোই হবে, দুরকম ভাবেই এটা করা যায়। তাহলে প্রথমে আমি বারণ করে দিয়েছিল এইভাবেই করি, তাহলে কি হবে? মাদার বারণ করা ইংলিশ হচ্ছে ফর বিড। ফরবিড। এবার ফরবিড এর ফরবিড হবে। পাস্ট ফরবিড। ফর্ম হবে, কারণ এখানে সেইড আছে। তাহলে কি হবে? ফরবিড। ফরবিড। বিড নয়, বেড হবে, FORBADE, এইটা হবে ফরবিড। ফরবিড এর পাস্ট ফর্ম। তাহলে মাদার ফরবিড, মা আমাকে মাদার ফরবিড মি, মা আমাকে বারণ করেছিল। কি বারণ করেছিল? কি বারণ করেছিল? টু Not রান to ইন দ্য run in সান। the sun. এই যে একজন বললে, ভুল বললে শুক্লা, নট টু রান না, এই ফরবিড মানেই হচ্ছে নট। নট বয় ওইটা তো নেগেটিভ অলরেডি হয়ে যাচ্ছে, তো ফরবিড তো ফরবিড মানেই নেগেটিভ। হ্যাঁ ঠিক আছে শুভঙ্কর, ভালোই বলছো। ফরবিড মানেই নেগেটিভ, তোমাকে আগে থেকেই না করে দিয়েছে। তাই এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পরের অংশটা পজিটিভে রাখতে হবে, কারণ তুমি অলরেডি এই নট কথাটা ফরবিড এর মধ্যেই ঢুকিয়ে নিয়েছো। তাহলে টু রান ইন দ্য সান, রান ইন দ্য সান। বেশিরভাগ ছেলে মেয়ে এই জায়গাটাতেই ভুল করে। সেটা হচ্ছে ফরবিড কথাটা তো লেখে, কিন্তু তারপরে ওই নট টু রান ইন দ্য সান করে দেয়, তার ফলে জিরোই পায়, কারণ ফরবিড মানেই হচ্ছে গিয়ে নট। এটা একটা হতে পারে। আরেকটা ভাবে হতে পারে যে মা তোমাকে উপদেশ দিয়েছে। এবার কি হবে দেখো, তাহলে মাদার এখানে তোমাকে অ্যাডভাইস করেছে, Advice. তখন not to। ADVIS। অ্যাডভাইস হয়ে যাবে। এখন স্যার নট টু হবে। হ্যাঁ, মাদার অ্যাডভাইসড। এবার মি, এবার তোমাকে মা উপদেশ দিচ্ছে। কি উপদেশ দিয়েছে? মাদার অ্যাডভাইস মি। এবার তুমি করবে হচ্ছে কি নট টু রান ইন Not দ্য to সান। run in the sun. হ্যাঁ, মা আমাকে উপদেশ দিয়েছে যে আমি যাতে রোদে না দৌড়াই। তাহলে যদি তুমি অ্যাডভাইস করো তাহলে এটা হবে, ফরওয়ার্ড করলে হবে না। এই সেম জাতীয় একটা সেন্টেন্স আছে, ওই একটা সেলফিশ জায়ান্ট বলে আগে একটা গল্প পড়ানো হতো ক্লাস 10-এ। আমি যখন ক্লাস 10-এ টিউশনি করতাম, অনেক পড়াতাম, তো সেখানে একটা সেন্টেন্স আছে, ডু নট কাম ইন মাই গার্ডেন, এরকম একটা সেন্টেন্স আছে। তো এইটাই হ্যাঁ স্যার, ওটা আমরা পড়েছিলাম। পড়েছো? তাহলে ওখানেও ওই সেন্টেন্সটা দিয়েও এই ন্যারেশন চেঞ্জ আসে, সেখানেও ফরওয়ার্ড কথাটা হবে। অর্থাৎ সেলফিশ জায়ান্ট said do not come in my garden again, এরকম একটা সেন্টেন্স আছে। তাহলে সেলফিশ জায়ান্ট ফরওয়ার্ড হবে সেখানেও, এবং ওখানেও ডু নট কথাটা আছে, তাহলে ফরওয়ার্ড টু কাম ইন হিজ গার্ডেন এগেইন, এরকম হবে উত্তর। তাহলে ওখানেও ফরওয়ার্ড দেওয়া হতো। এই জাতীয় মানে ন্যারেশন বহুবার মাধ্যমিকে আসে, প্রতিবারই প্রায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। আর এই জাতীয় সেন্টেন্স তোমরা টেস্ট পেপারে বহুবার দেখতে পাবে। তো সেই জন্যই বললাম যে এটা কম্পিটিটিভ এক্সামেও আসে, এই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা দিয়ে তোমাদেরকে করানো হলো। তাহলে স্যার? এইখান থেকে আমরা এইটুখানি শিখলাম, তার সঙ্গে এবার পরে একটা অংশে চলে যাবো আমরা। এবার আমরা বলছি ইম্পারেটিভ স্যার? সেন্টেন্স কিন্তু লেট দিয়ে শুরু হয়। অনেক ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, যেমন তাকে গল্প বলতে দাও না, চলো আমরা একটা পিকনিক করি। তাহলে এই জাতীয় সেন্টেন্সকে যখন কিছু প্রপোজাল দেয় কেউ,
তখন এই লেট দিয়ে সেন্টেন্স গুলো হয়, ঠিক আছে? যেমন ধরো আমি একটা সেন্টেন্স লিখি, রবি said to his friends, রবি said to his friends, রবি তার বন্ধুদেরকে বলেছিল, কি বলেছিল? লেট আস হ্যাভ এ পিকনিক, চলো আমরা একটা পিকনিক করি, একটা পিকনিক হয়ে যাক, লেট আস হ্যাভ এ পিকনিক, চলো একটা পিকনিক হয়ে যাক, এটা বলেছিল। কে বলেছিল? লীলা বলেছিল, ওই রবি বলেছিল। তাহলে এই জাতীয় সেন্টেন্সে আমরা কি দিয়ে করছি? লেট দিয়ে করছি। এবার এই জাতীয় সেন্টেন্সকে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করছি সেটা দেখে নাও। এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে মূলত এই যে লেট কথাটা আছে, তার মানে তোমাকে হয় সাজেশন দিয়েছে অথবা তোমাকে একটা প্রপোজাল দিয়েছে যে চলো পিকনিক করি, তাহলে সাজেশন ইংলিশ সাজেস্টেড হবে, অথবা তুমি প্রপোজড কথা লিখতে পারো। তাহলে রবি প্রপোজড, রবি প্রপোজড, কি প্রপোজ করেছিল? কাদের প্রপোজ করেছিল? রবি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, রবি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, রবি তার ফ্রেন্ডসদের প্রপোজ করেছিল। এবার কি প্রপোজ করেছিল? যে দ্যাট, অর্থাৎ এই কমা উঠিকে দ্যাটই বসবে, দ্যাট রবি প্রপোজড টু হিজ ফ্রেন্ডস দ্যাট, তাদের একটা পিকনিক করা উচিত, অর্থাৎ এই লেটের বদলে শুট কথা হয়, ঠিক আছে? অর্থাৎ যেহেতু প্রপোজাল করেছিল যে চল একটা পিকনিক করি, তার মানে রবি মনে করছে যে তাদের একটা পিকনিক করা উচিত, এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে রবি প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট, এখানে কিন্তু আস আছে, আসের বদলে দে হবে, অর্থাৎ তাদের, অর্থাৎ দে শুড, দে শুড, দে শুড হ্যাভ এ পিকনিক, যা আছে তাই বসে যাবে, দে শুড, তারপরে যা দেখবে এখানে পুরোটাই হুবহু কপি অ্যান্ড পেস্ট বসে যাবে। এবার বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কোনো প্রশ্ন? হুম, শুনতে পাচ্ছ? না স্যার, কোশ্চেন নেই। লাস্ট আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা প্রার্থনা করব অথবা ইচ্ছা প্রকাশ করব। যেমন আমি যদি টেটে পাশ করে যাই, আমার ইচ্ছা টেটে পাশ করা, তুমি জীবনে খুব সুখী হও, ভগবান তোমার মঙ্গল করুক, এই জাতীয় সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। একটা অপটেটিভ সেন্টেন্স লিখি সবার প্রথমে। ধরো একটা সেন্টেন্স লিখছি, মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। আচ্ছা, আরেকটা সহজ সেন্টেন্স লিখি সবার আগে। I said to him, may you be happy. I said to him, ইনভার্ট কমার মধ্যে, may you be happy. Be happy. এই হচ্ছে সেন্টেন্সটা। I said to him, আমি তাকে বলেছিলাম তুমি সুখী হও। তাহলে এখানে কি করেছে? বেসিক্যালি ইচ্ছা প্রকাশ করেছে। Wished হবে। উইশড হয়ে যাবে এটা। That I might be happy. ওকে, I wish, তার মানে এখানে সেই আছে, উইশড হবে। I wished that, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে সে অবশ্যই হ্যাপি, মানে সে সুখী হতে পারে। মে মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হতে পারো, মাইট হয়ে যাবে এটা। তেমন ইচ্ছা প্রকাশ করেছি, তার মানে এই মেয়ের পাস্ট টেন্স হবে। নিয়মটা কিন্তু সেমই আছে, আগেকার নিয়মের মতোই। এখানে দেখো সেইটা আছে, তার মানে এটা পাস্ট টেন্স হবে, একই নিয়ম আছে। শুধু এখানে যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, তাই সেইডের পরিবর্তে উইশ কথাটা হয়েছে। তাহলে আই উইশ দ্যাট হি মাইট বি হ্যাপি। লাস্ট আরেকটা সেন্টেন্স লিখছি, ওই সেন্টেন্সটাই লিখি। মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ।
মাদার সেইড টু মি কমা ইনভার্টেড কমার মধ্যে লিখবো মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ। এখানে মা কি করেছে? ইচ্ছা প্রকাশ করেছে। ভগবানের কাছে তো ইচ্ছা প্রকাশ করে না, প্রেয়ার করে, প্রেয়ার। ঠিক আছে, প্রার্থনা করে। তাহলে এখানে কি হবে? মাদার prayed to. প্রেইড, PRAYED, প্রেইড, মাদার প্রেইড। কার কাছে প্রার্থনা করেছে? God God might bless might me. bless me. মাদার প্রেইড দ্যাট, তাহলে গড মাইট ব্লেস মি, গড মাইট ব্লেস মি। ব্লেস মি। আমরা মোটামুটি ভাবে ন্যারেশনের যে যে সেন্টেন্স গুলো মোটামুটি ভাবে থাকে একটু দেখার চেষ্টা করলাম। স্যার ওখানে কোশ্চেনে মাইট গড ব্লেস ইউ থাকলে ওটা ন্যারেশন কি হতো স্যার? প্রশ্নটা বুঝতে পারলাম না, একবার বলো। মাদার সেইড টু, কোশ্চেনে যদি এরকম থাকতে মাদার সেইড টু মি মাইট গড ব্লেস ইউ, না ওটা তো করতে পারবে না। ভগবানকে প্রার্থনা তো আমরা প্রেজেন্ট টেন্সেই করি, বুঝতে পেরেছো? এটা তো মাইট মানে তো পাস্ট টেন্স, তার মানে তুমি প্রার্থনা অলরেডি অনেকদিন আগে করেই ফেলেছো, এটা তো হয় না। আমরা তো ভগবানকে বলি, ভগবান আমাকে একটা বাড়ি দাও, বা আমাকে একটা রয়্যাল এনফিল্ডের বাইক যাতে আমি পাই সেই ব্যবস্থা করে দাও। আর তুমি যেটা বলছো সেটা মানে হচ্ছে কি, ভগবান রয়্যাল এনফিল্ডের বাইক আমি অনেকদিন আগেই পেয়ে গেছিলাম, সেই ব্যবস্থা তুমি করে দিয়েছিলে, এরকম হয়ে যাচ্ছে। সেটা তো হয় না, যেটা অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে আমরা প্রার্থনা করি। বুঝেছো? স্যার বলো। স্যার এই সেন্টেন্সটা যদি মাদার প্রেড দ্যাট আই মাইট ব্লেসড বাই গড এটা বলা হবে? না, এটা বলা হবে না এই কারণে, আমি গডের দ্বারা মানে প্রার্থনা পাবো সেটা না, এটা প্রে করেছে যে গড মাইট ব্লেস মি, আমাকে যাতে সে কি করে, আমাকে যাতে সে আশীর্বাদ করে, এই অর্থে। তুমি যেটা বলছো সেটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে ওটাও। হ্যাঁ, সেই জন্য হবে না ওটা। আচ্ছা আচ্ছা, এবার আমরা কি করলাম বলতো, আমরা তোমাদের আমি তোমাদেরকে চেষ্টা করলাম জাস্ট তোমাদের ওই পুরোনো জিনিসগুলো একটু মনে করে দেওয়া, কারণ তোমরা সবাই এখানে মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, টেন্স তোমাদের শিখতে হয়েইছে। আমি জাস্ট সেটা একটু মনে করে দিলাম। এবার এখান থেকে যে প্রশ্ন আসবেই, আমি সেটাও বলছি যে নাও আসতে পারে, কিন্তু কখনো কখনো প্রশ্ন চলে আসে। যেমন ধরো এই ন্যারেশন থেকে প্রশ্ন এসছিল, দেখেছিলাম তোমাদের কবে প্রশ্ন এসছিল, দেখাইনি না? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে নাও। 23-এ এসেছিল তো। 23-এ ভয়েস দেখি। চেঞ্জ এসেছিল। হ্যাঁ, ওই তো ওরকম ভাবেই, হঠাৎ করে একটা ভয়েস চেঞ্জ, হঠাৎ করে একটা ন্যারেশন আসতে পারে এরকম। তবে তোমরা যে উচ্চ প্রাইমারি আপার প্রাইমারি যে পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আপার প্রাইমারির ক্ষেত্রে এটা আসার সম্ভাবনা থাকে, কারণ ওটার সিলেবাসটা যেহেতু গ্রাজুয়েশন লেভেলে থাকে, আর তখন এই জাতীয় প্রশ্ন আসে। আপার প্রাইমারিতে কিন্তু বেশি পরিমাণে টেন্স থেকে গ্রামার থেকে প্রশ্ন আসে। তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হয়, শিখতে তো হবেই। আমরা তো একবারই পড়াশোনা করছি, একবার প্রাইমারি একবার আপার প্রাইমারি, এইভাবে তো পড়াশোনার দরকার নেই। আমি তো আগেই বলেছি একবারই ভালো করে প্রিপারেশন নাও। সেই জন্য আমিও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সমস্ত রকম ভাবে শিখিয়ে দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, দেখো এই যে 2022 সালে যে পরীক্ষা হয়েছিল, এই 22 সালের পরীক্ষাতে দেখো একটা ন্যারেশন এসছিল, ঠিক আছে? না, এটা ন্যারেশন টেন্স এসছিল। 2022 সালে এসছিল টেন্স থেকে একটা প্রশ্ন এসেছিল, এটা দেখিয়েছিলাম তোমাদের। 17 সালে ন্যারেশন থেকে প্রশ্ন এসেছিল, কারণ 17 সালের প্রশ্নপত্রটা
টেটের সিলেবাস অনুসারেই তো হতো না, তো তখন তো যা ইচ্ছা তাই প্রশ্ন করতো। তো সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন নানা রকম ভাবে এসছিল। তো দেখি এখানে কি কি প্রশ্ন এসেছিল। সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং থেকে এসেছিল, অ্যাপ্রোপ্রিয়েট থেকে জেন্ডার, প্লুরাল ফর্ম এসেছিল, ডিকশনারি এসেছিল, অ্যান্টোনিম এসেছিল। আসেনি 14 সালে? 14 সালের ক্ষেত্রেও না, 14 সালেও কিন্তু ন্যারেশন আসেনি। 23 সালের প্রশ্নপত্রে ছিল একটা বোধহয়, 23 সালের প্রশ্ন ছিল ন্যারেশন থেকে একটা প্রশ্ন এসেছিল 23 সালে। আগের কোন ইয়ারে, এই যে যত ইয়ার গুলো দেখতে পাচ্ছ 22, 17, এগুলোতে আসেনি। 23 সালে একটা প্রশ্ন ছিল ন্যারেশন থেকে। এরকম ভাবেই তোমাকে মানে মেইন বিষয়গুলো তোমাকে শিখে রাখতে হবে। প্রশ্ন আসবে কি আসবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু মেইন বিষয়গুলো হচ্ছে গিয়ে আজকে যেটা ভাবে বললাম, সংক্ষেপেই বললাম, সেটা এটা একটুখানি ভালো করে দেখে নিও। আর বাড়িতে একটুখানি প্র্যাকটিস করো, এবং যে কোনো গ্রামার বই যেটা বাড়িতে আছে সেটা একটু ধরে দেখো। আমি তোমাদের আরো কথা বলেছিলাম যে অবসর সময়ে তোমরা একটুখানি মানে একটু গ্রামার গুলোকে দেখো নানা ধরনের টপিক থেকে। এটা যে তোমার শুধু টেট পাসের ক্ষেত্রে হেল্প করবে এটা না, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে যেটা হয় প্রশ্ন করে এই জাতীয়। আর আমরাও মানে আমিও, যেমন তোমরা এখন টেট পাস করোনি, যারা অলরেডি টেট পাস করে আছে 22 সালের বা 23 সালে যারা করবে, ইন্টারভিউর ব্যবস্থা করছি। আজকেও বেশ কিছু টিচারদের সাথে কথা হয়েছে। মানে টিচার বলতে তোমরা তো জানো টেট শিওরে আমি মানে সংস্থাটা এরকম ভাবেই চালাতে চাই যে যেখানে কোয়ালিটির সাথে আমি কম্প্রোমাইজ তো করি না, তাতে আমার মানে যাই অসুবিধা হোক। তো সেই জায়গা থেকে ইন্টারভিউ বোর্ডে বেশ কিছু রিটায়ার্ড হেডমাস্টার মশাই স্কুলের, যারা অলরেডি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছে, যেমন ধরো এসএসসির মানে ওয়েস্ট বেঙ্গলে যে এসএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু অনেক স্কুলের হেডমাস্টার মশাইরাই ছিল, আর দু একজন প্রফেসরও ছিল। তো বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে যারা অলরেডি ইন্টারভিউ বোর্ডে ছিল কোনো না কোনো পরীক্ষায়, পিএসসির ইন্টারভিউতে ছিল। এরকম কিছু মাস্টারমশাইদেরকে একটু হায়ার করছি। বেশিরভাগই রিটায়ার্ড মাস্টারমশাই, যারা অনগোয়িং কাজ করেন তাদের ক্ষেত্রে করা মুশকিল। তার অনগোয়িংও দু একজনের সাথে কথা হয়েছে। তো তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করব, মানে একটা নয় 2-3টে প্যানেল করব। একটা প্যানেলে 3 জন করে মাস্টারমশাই থাকবেন, যেটা থাকে ইন্টারভিউ বোর্ডে। এবং আমরা অনলাইনে তো পড়াবোই, ইন্টারভিউটা অনলাইনেও হবে, আবার অফলাইনেরও একটা ব্যবস্থা করব। সানডে করে হবে, তাদের সাথে এটাই কথা হয়েছে আজকে। সানডে করে হবে, ডেট তো আগে থেকে জানিয়ে দেওয়া হবে। বেলঘরিয়াতে আমাদের যে ইনস্টিটিউশন হয়েছে, যেটা এখন চালু হয়নি, চালু হবে, মানে এই ব্যাচ থেকেই চালু করব আমরা। সেখানে এসে সরাসরি ওই মাস্টার মশাইদের সামনে ইন্টারভিউ এন্ড ডেমনস্ট্রেশন দুটোই দিতে হবে। তাহলে যারা ইন্টারভিউ বোর্ডে যাবে, ভবিষ্যতে তোমরা যাবে, বা যারা অলরেডি পাস করে আছে, তারা একেবারে মূল ইন্টারভিউতে ঠিক যেরকম থাকে, যেরকম ঘরের সেটিং থাকে, যেরকম ভাবে মাস্টারমশাইরা প্রশ্ন করে, যেরকম ভাবে ডেমনস্ট্রেশন হয়, সেম টু সেম ভাবেই আমি অন্তত সেই ব্যবস্থাটা করব। তার কারণ আমার তো অনেকবার ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে। এমনকি আমি নিজে চাকরি পাওয়ার পরেও ইন্টারভিউ দিতে গেছিলাম। আমি তো টেট পরীক্ষা দিতে যাই। এটা তোমরা মনে করো কি আমি কি চাকরি পাওয়ার জন্য যাই? না, আমি দেখতে যাই যে বিষয়টা কি কি পরিবর্তন হয়েছে, কি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই। সেই জায়গা থেকে ওই ব্যবস্থাটাও আমি মানে করছি আমার তরফ থেকে। তো তোমরা যারা পাস করে গেছো তাদেরকে তো জানাবোই যে কোন প্যানেলে কোন কোন টিচার আছে, আর যারা পাস করোনি এখনো, তারা ভবিষ্যতে পাস করে যাও, তাদের জন্য ইন্টারভিউ ব্যবস্থা থাকবে। ওকে, বোঝা গেল? শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। আপনি WH দিয়ে একটা করেছিলেন, আপনি যেটা পড়ালেন সেখান থেকে কোশ্চেনটা ছিল, হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং। এটা কোশ্চেন ছিল, আপনি করেছিলেন। কোশ্চেন যদি এরকম থাকতো, হি সেজ টু মি হোয়াট আর ইউ ডুইং, কি হতো স্যার? এখানে যেহেতু শেষ কথাটা আছে, তাহলে কোনো পরিবর্তন হতো না। তাহলে হিজ আস্ক মি হতো, ঠিক আছে? না, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করেছে। প্রশ্নটা বলো কি ছিল? হি সেজ টু মি হোয়াট আর ইউ ডুইং। কি হবে উত্তর একজন বলো। হি
কোনো says পরিবর্তনই হবে না পরিবর্তন হবে না, উত্তরটা ওই তো বলতে হবে। চেঞ্জটা উত্তরটা স্যার এরকম হবে, হি আস্কস মি হোয়াট আই অ্যাম ডুইং। হোয়াট আর ইউ ডুইং, এই যে আমি প্রশ্নটা লিখলাম কমেন্টে, দেখতে পাবেন আমি পোস্ট করছি, কোশ্চেন মার্ক এরকম। দেখো হি সেজ আছে, তাহলে হি সেজ এর জায়গায় সেজই থাকবে, তাহলে হি সেজ হোয়াট আর ইউ ডুইং, এই কথাটা আছে। হোয়াট হি, হোয়াট হি, তাহলে হি এর সঙ্গে কি বসে, ইজ, তাহলে হোয়াট হি ইজ ডুইং, এরকম একটা কিছু হবে, বোঝা গেল? স্যার মি ছিল আই হবে। হি সেইস আছে তো, হোয়াট আচ্ছা আর ইউ ঠিক আছে ডুইং, ঠিক আছে হ্যাঁ হোয়াট, আচ্ছা ঠিক আছে, হি সেইস ঠিক আছে হোয়াট ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আই আছে। এম ডুইং, তখন হবে। হ্যাঁ স্যার, আই এম ডুইং। আই এর সঙ্গে এম বসবে, হ্যাঁ কিন্তু আই এম হলো প্রবলেমটা হচ্ছে এই জাতীয় উদ্ভট প্রশ্ন, এটা তুমি করেছো মন থেকে, এটা হয় না। কেন হবে না? কারণ এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে তুমি দিয়েছো, পরে দিয়েছো আবার কন্টিনিউয়াস, মানে প্রথমত এটা হয়ই না, নিয়মের মধ্যে পড়ে না। কেন পড়ে না? আমরা যতগুলো নিয়ম শিখেছি ন্যারেশনে, দেখো এরকম কোনো জায়গায় আমরা শিখিনি। এটা এই কারণে হবে না, তুমি রিপোর্টিং ভার্বটাকে রেখেছো সিম্পল প্রেজেন্ট টেন্সে, আর রিপোর্টেড ভার্বটাকে রেখেছো কন্টিনিউয়াস টেন্সে। সে জিজ্ঞেস করলো, মানে সে জিজ্ঞেস করেছে তুমি কি করছো, এরকম একটা কিছু, কিন্তু এটা হয় না, নিয়মের মধ্যেই পড়বে না। ওকে, এক্ষেত্রে বলা হয়ে গেছে সেটটাই হ্যাঁ হবে মানে একদমই তাই, যেটা বলা হয়ে গেছে সেটাই তো তুমি অন্য লোককে গিয়ে বলবে, যেটা অনগোয়িং চলছে, মানে এই মুহূর্তে হচ্ছে, সেটাই আবার তুমি কাউকে বলবে কি করে? কারণ তুমি তো এখানে ন্যারেশনের থার্ড পার্সন, বেসিক্যালি দুজনের কথোপকথনের মিডিয়াম হিসেবে তুমি অন্য লোককে গিয়ে জ্ঞান দিচ্ছ বা বলছো। সেই জন্য মানে মন থেকে তুমি প্রশ্ন করেছো, আমিও সেটাকে দেখলাম লিখে, কিন্তু বেসিক্যালি যা ইচ্ছা তাই তো প্রশ্ন হয় না, নিয়মের মধ্যে থাকতে হয়, সেটা অনুসারে চলতে হবে। ন্যারেশনের মূলত যে 4টে নিয়ম তোমাদেরকে শেখানো হলো, মূলত ওই 4টে নিয়মই হচ্ছে টেন্স অনুসারে নিয়ম, আর বাদ বাকি তোমাদের আরো বেশ কিছু ভুলভাল নিয়ম আছে, সেগুলো আমি তোমাদেরকে আর বলিনি। যেমন ধরো একটা নিয়ম কিন্তু আছে যে যদি আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা হয়, যেমন বয়েজ সেড হুররে আই ওন দ্য ম্যাচ বা উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি। এগুলো হবে কি এক্সক্লেইমড উইথ জয়, ছেলেরা চিৎকার করে বললো যে আমরা ম্যাচ জিতে গেছি। কেউ বললো যে অ্যালাস হি ওয়াজ নো মোর, তাহলে সে কেউ একজন বললো যে দেখো মানে রাম সেইড অ্যালাস রবি বাবু ওয়াজ নো মোর, রাম বলেছিল যে রবি বাবু আর নেই, মারা গেছে, তাই আমি এটা দুঃখ প্রকাশ করেছো। তাহলে রবি এক্সক্লেইমড উইথ সরো, এই কথাগুলো হয়, অর্থাৎ সে দুঃখের সঙ্গে জানালো যে রবি বাবু আর নেই। এটা তোমাদেরকে আমি বলিনি, কারণ এই জাতীয় সেন্টেন্স খুব একটা আসে না, এবং এখানে শুধু ওই ইম্পারেটিভ সেন্টেন্সেরই একটি ভাগ এটা, যেখানে এক্সক্লেইমড উইথ জয় আর এক্সক্লেইমড উইথ সরো এই কথাটা হয়, আর কোনো পরিবর্তন এখানে তেমন নেই। ঠিক আছে, যাই হোক আমি তোমাদেরকে কেবলমাত্র জাস্ট ন্যারেশনটাকে মনে করিয়ে দিলাম, তোমরা যে যার বই থেকে আরো ভালোভাবে একটু দেখবে, পরে যখন আমাদের রিভিশন ক্লাস হবে, যদি এই জাতীয় কোনো প্রশ্ন থেকে থাকে কারোর মধ্যে আসে, তখন নিশ্চয়ই এর উত্তর আবার আমি দিয়ে দেবো। ওকে, স্যার এইটা বুঝতে পেরেছো? আমাদের প্র্যাকটিস পিডিএফটা ম্যাচটা পাওয়া স্যার যাবে এটা যেটা দেখাচ্ছে হ্যাঁ প্র্যাকটিস ব্যাচ চলে আসছে, দাঁড়াও আমি জানাও প্র্যাকটিস ব্যাচ সম্পর্কে, বলো কি বলছো? পিডিএফটা পিডিএফটা পাওয়া যাবে এইটার পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ওকে চলো টাটা বাই। স্যার স্টাডি ডিসকাশনে দেবেন হ্যাঁ 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 দিয়ে দিচ্ছি। স্টাডি ডিসকাশন এখন আর হচ্ছে না, অনেক কিছু ডিসকাশন হচ্ছে, উদ্যোগ দেখতে পাচ্ছি না। যারা আছো অ্যাক্টিভলি তারা ওখানে করো পড়াশুনো, আর আমি 1-2 দিনের মধ্যে বলছি যে স্টাডি ডিসকাশনের বদলে অনেক কিছু ডিসকাশন বেশি হয়ে যাচ্ছে। গ্রুপটা খোলা হয়েছে পড়াশোনার জন্য, কিন্তু আমাদের অন্য কোনো গ্রুপে এত আলোচনা কখনো হয় না, বা আমি সেটা বলেই দিই প্রথমে গ্রুপ খোলার সময়। তো ওটার মধ্যে আবার পড়াশোনার প্রতি অ্যাক্টিভ হও যারা আছো, এবং পড়াশোনার প্রশ্ন পোস্ট করো বা কোনো ইনফরমেশন পোস্ট করো বা পড়াশোনা নিয়েই পোস্ট করো, এটাই বেশি ভালো হবে। ঠিক আছে, চলো আমি আজকে
অফ করছি আর আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিচ্ছি ওই গ্রুপে। স্যার